উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের একটি সাধারণ দুইতলা বাড়ি, আর 5টি সাধারণ বাড়ির মতনই ছিল এই বাড়িটি 2026 সালের মে মাসের 2 তারিখের একটি রাতের আগে পর্যন্ত। সেই দিন রাত্রে এই বাড়িটি সাক্ষী থেকেছিল মানুষের হিংসা, লোভ ও পরস্ত্রী কাতরতার। একদিকে এই দোতলা বাড়িটি, আর অন্যদিকে তার আশেপাশে ঘিরে পড়ে থাকা বেশ কয়েকটি মৃতদেহ। মূল কাহিনীতে যাওয়ার আগে এই বাড়ির নিবাসীদের একটি পরিচয় আপনাদের দিয়ে রাখি। এই বাড়ির প্রধান কর্ত্রী ছিলেন 35 বছর বয়সী নাজিয়া খাতুন। এই বাড়িতে তার সঙ্গে থাকতো তার আরো 4 সন্তান, যার মধ্যে 3 জন ছেলে ও 1 জন মেয়ে। বড় ছেলে শৌফিক, বয়স ছিল 14 বছর। দ্বিতীয় ছেলের নাম হলো সৌদ, যার বয়স ছিল 12 বছর। তৃতীয় ছেলের নাম হলো শফিক, যার বয়স ছিল 8 বছর। এছাড়াও তার ছিল 6 বছর বয়সী এক কন্যা। এই নাজিয়া খাতুনের স্বামীর নাম ছিল নিয়াজ, যার বয়স ছিল 42 বছর। সে সৌদি আরবে শ্রমিক হিসাবে কর্মরত ছিল। মাত্র দৃষ্টিতে এটি একটি সুখী সংসার মনে হলেও আসলে কিন্তু তা ছিল না। নিয়াজের চারিত্রিক বৈশিষ্ট্য মোটেও ভালো ছিল না। একটি ঘটনা ঘটেছিল প্রায় 2 বছর আগে। দিনটি ছিল 21শে ডিসেম্বর 2024 সাল। নিজের সমস্ত ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরে বসে একটু আরাম করছিল এই নাজিয়া খাতুন। ঠিক তখনই পরপর তার মোবাইলে বেশ কয়েকটি মেসেজ ঢোকে। এই মোবাইলটি খুলে সেই মেসেজগুলি দেখা মাত্রই যেন আকাশ থেকে পড়ে। সেখানে একজন মহিলা তার স্বামীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে বধূর বেশে। তার মোবাইলে এই ফটোগুলো এসেছিল তার স্বামীরই এক বন্ধুর ফোন থেকে। তিনি সঙ্গে সঙ্গে ফোন করেন সেই বন্ধুকে, এবং তখনই তিনি জানতে পারেন তার স্বামী সৌদি আরবে একজন পাকিস্তানি মহিলাকে বিবাহ করেছে। এই ঘটনার পর থেকেই নাজিয়া ও নিয়াজের মধ্যে দাম্পত্য জীবনের অবনতি ঘটতে থাকে। তাদের মধ্যে নিত্যই ঝগড়া হতে শুরু করে, এবং এই ঘটনায় চরম পরিণতি লাভ করেছিল 2026 সালের মে মাসের প্রথম দিকে। কিভাবে একই রাত্রের মধ্যে এই গোটা পরিবার শেষ হয়ে গেল, সেটাই আমরা দেখব এখন। 2 মে 2026 সাল, আর 5টি সাধারণ দিনের মতনই এই দিনটি শুরু হয়েছিল আম্বেদকর নগরে। কিন্তু এই দিনটির শেষ মোটেও একটি স্বাভাবিক দিনের মতন ছিল না। নাজিয়ার এক প্রতিবেশী ছিলেন সাব্বির মোহাম্মদ। তিনি প্রত্যেক দিন সকালবেলা বাজারে যাওয়ার সময় দেখতেন নাজিয়ার ছেলেমেয়েরা খেলাধুলো করছে বাড়ির উঠোনে, কিন্তু তিনি সেই দিন তাদের কাউকেই দেখতে পেলেন না। এই সাব্বির মোহাম্মদ দুপুর 12টার দিকে যখন পুনরায় বাড়িতে ফিরলেন, আসার পথে তিনি লক্ষ্য করলেন তখন পর্যন্ত নাজিয়ার বাড়ির গেট পর্যন্ত খোলা হয়নি, এবং তার বাড়ির উঠোনে কেউ নেই। তখন থেকেই তার মনে খটকা লাগতে শুরু করে। তারপর তিনি আরো অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এই নাদিয়ার বাড়িতে যান, এবং সেখানে বারবার দরজা ধাক্কানো সত্ত্বেও কেউ দরজা খুলে না। দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল। তারা বাড়ির আশেপাশে খোঁজ খবর নেয়, সেখানেও কাউকে দেখা যায় না। অবশেষে তাদের সন্দেহ তীব্র হওয়ায় তারা পুলিশকে খবর পাঠায়। দুপুর 3টের দিকে যখন স্থানীয় থানার পুলিশ সেখানে পৌঁছায়, তারা প্রথমে দরজাতে বারবার নক করা সত্ত্বেও কেউ যখন দরজা খোলে না, তারা বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। গোটা ঘরটি ছিল ঘুটঘুটে অন্ধকার, সেখানে ইলেকট্রিসিটি বন্ধ করা ছিল। পুলিশ অফিসারদের ঘরে ঢোকা মাত্রই তাদের নাকে এসে লাগে একটি ভোটকা গন্ধ, আর এই গন্ধের সঙ্গে প্রায় সমস্ত পুলিশ কর্মী পরিচিত। এটি ছিল একটি মানুষের দেহের পচা গন্ধ। পুলিশের দল শুরু করে গোটা বাড়িতে চিরুনি তল্লাশি, এবং এই তল্লাশির মাধ্যমেই এই বাড়ির নিচতলার একটি বেডরুম থেকে উদ্ধার করা হয় 4টি শিশুর মৃতদেহ। প্রথম পুলিশ দূর থেকে মনে করেছিল 4 জন শিশু হয়তো ঘুমিয়ে রয়েছে, কিন্তু তারা যখন সামনে গিয়ে পরীক্ষা করে তাদের নজরে আসে তাদের 4 জনের মাথার পিছনে একটি করে গভীর ক্ষত রয়েছে, এবং খুব সম্ভবত সেটি তাদের মৃত্যুর কারণ। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফরেনসিক টিম, এবং তারা দেহগুলোকে পরীক্ষা করে জানায় তাদের মৃত্যু হয়েছে প্রায় 12 থেকে 15 ঘন্টা আগে, অর্থাৎ 1 মে রাত্রেবেলা। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও বাড়ির কর্ত্রী এবং সেই বাচ্চাদের মা নাদিয়া খাতুনের কোনো হদিশ পর্যন্ত পায়নি পুলিশ। কোথায় রয়েছে এই নাদিয়া খাতুন? পুলিশ কি তাকে খুঁজে বের করতে পেরেছিল? এর ঘটনার পরবর্তী অংশ জানলে আপনার হয়তো মানুষের জীবনের সম্পর্কের উপর থেকে বিশ্বাসটাই উঠে যাবে। পূর্ণ বাড়িটি তল্লাশি করার পর পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে গোটা বাড়িতে কোথাও কোনো জিনিসের ভাঙচুর হয়নি, কোনো ধরনের ধস্তাধস্তির কোনো প্রমাণ নেই, এবং ডাইনিং টেবিলে যে খাবারগুলো পড়ে ছিল সেগুলোকে পাঠানো হয় ফরেনসিক টেস্টের জন্য
এবং সেখান থেকে পাওয়া যায় সেই খাবারে মেশানো হয়েছিল প্রচুর পরিমাণ ঘুমের ঔষধ। এই নাজিয়া খাতুনের স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবনতি, অপরদিকে ঘরের মধ্যে কোনো ধরনের ধস্তাধস্তির চিহ্ন না পাওয়া এবং এই নাজিয়া খাতুনের নিরুদ্দেশ হওয়া থেকে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে এই নাজিয়া খাতুন নিজের সন্তানদের হত্যা করে এখান থেকে পালিয়ে গিয়েছে। এই নাজিয়া খাতুনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা ও তার বিরুদ্ধে এফআইআর করার সমস্ত রকম প্রস্তুতি নিয়ে নিয়েছিল পুলিশ। কিন্তু এই ঘটনার পরের দিন অর্থাৎ 3 মে এমন একটি ঘটনা ঘটলো যা এই ঘটনার মোড় ঘুরিয়ে দিল প্রায় 180 ডিগ্রি, এবং এর মূল কারণ ছিল একটি কুকুর। কি ছিল সেই মূল ঘটনা সেটাই আমরা দেখব এখন। নাজিয়াকে খুঁজে বার করার জন্য পুলিশ আশেপাশের রেল স্টেশন, বাস স্টপ সব জায়গায় বারবার করে খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। পুলিশ নাদিয়ার নামে এফআইআর নথিবদ্ধ করার প্রায় সিদ্ধান্ত নিয়েছিল এবং তখন তাকে বাড়ির আশেপাশে বিভিন্ন রেল স্টেশন ও বাস স্টপে খোঁজা শুরু হয়, কিন্তু তার কোনো হদিশ না পেয়ে পুলিশ একটি বড় সিদ্ধান্ত নেয়। 2026 সালের মে মাসের 3 তারিখে বিকেলবেলা পুলিশ ডগ স্কোয়াড সহ পৌঁছায় সেই ঘটনাস্থলে এবং কুকুরটির নাকের কাছে ধরা হয় নাজিয়ার ব্যবহৃত একটি কাপড়ের টুকরো। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরটি সেই কাপড়ের টুকরোটি সঙ্গে নিয়ে এদিক ওদিক শুনতে শুরু করে এবং শুনতে শুনতে সে পৌঁছায় সেই ঘটনাস্থলের 2 তলা বাড়িটা থেকে প্রায় 300 মিটার দূরে একটি জঙ্গলাকীর্ণ এলাকায়। সেই এলাকাটি ছিল মূলত স্থানীয়দের আবর্জনা ফেলার একটি জায়গা এবং সেখানে ছিল কচুরিপানায় ভরা একটি ছোট্ট জলাভূমি। এই কচুরিপানায় ভরা জলাভূমিটির কাছে পৌঁছেই এই কুকুরটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কুকুরটির এই ধরনের আচরণের মানে হলো তাকে যা খুঁজতে দেওয়া হয়েছিল সেটা সে খুঁজে পেয়েছে। লক্ষ্য করে সেই নর্দমাটির মাঝখানের একটি অংশ উঁচু হয়ে রয়েছে এবং তার আশেপাশে প্রচুর পরিমাণ মাছি উঠছে। অবশেষে প্রায় আধা ঘন্টার চেষ্টায় পুলিশ সেই নর্দমার মধ্যে থেকে উদ্ধার করে একটি বড় প্রমাণ সাইজের মুখ বাঁধা একটি বস্তা এবং সেই বস্তা খুলতেই সেই ভিতরে দেখা যায় এক বিভৎস দৃশ্য। হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে নাদিয়া খাতুনের মৃতদেহ। এখানেই পুলিশের কাছে উপস্থিত হয় এক নতুন চমক। যাকে পুলিশ এতক্ষণ ধরে খুনি মনে করছিল, আসলে সে নিজেই খুন হয়ে গিয়েছে। অবশেষে কি এই মামলার সমাধান করতে পেরেছিল পুলিশ, সেটাই আমরা দেখব এখন। ওই কুকুরটিকে যখন নাদিয়ার দেহ পুনরায় সন্ধানো হয় তখন সে কুকুরটি হাঁটতে হাঁটতে উপস্থিত হয় নাদিয়ার বাড়ির পাশেই একটি বাড়িতে। পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে সেই বাড়ির মালিক হলো নিসার আহমেদ, স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে নিয়ে তার বসবাস। সে পেশায় একজন দিনমজুর। স্ত্রীর নাম শাহানাজ, ছেলের নাম আমির ও মেয়ে ছিল শাহানি। পুলিশ এও জানতে পারে নাজিয়া খাতুনের পরিবারের সঙ্গে এই নিসার আহমেদের পরিবারের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল একজন প্রতিবেশী হিসাবে। কিন্তু কুকুরটি যখন বারবার তাদের বাড়ির দিকে ইশারা করতে শুরু করে তখন পুলিশের সন্দেহ তীব্রতর হতে শুরু করে, কিন্তু শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তো কাউকে গ্রেপ্তার করা সম্ভব নয়। পুলিশ তখন এই আমিরের বাড়ির উপর নজর রাখার জন্য সাদা পোশাকের লোক লাগায় এবং বাড়ির থেকে আমিরের মা ও বাবাকে নিয়ে চলে আসে থানায়। তখন আমির নিজে বাড়িতে ছিল না। আমিরের মা ও বাবাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা জেরা করার পরেও তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য জোগাড় করতে পারেনি পুলিশ। কিন্তু যদিও পুলিশের আরেকটি টিম এই নাজিয়া খাতুনের বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে ততক্ষণে, এবং সেই সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছিল 1 মে রাত প্রায় 1:30 থেকে 2টোর মধ্যে এই আমির বস্তার মধ্যে কোনো কিছুকে বেঁধে নিয়ে নাজিয়া খাতুনের বাড়ির থেকে বের হচ্ছে। এই থেকে এটা তো প্রমাণ হলো যে এই আমিরই খুনি, কিন্তু আমির কোথায়? খুনি হিসাবে শনাক্ত হওয়ার 5 ঘন্টার মধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ এই আমিরকে এনকাউন্টার করেছিল। কি ছিল সেই দুর্ধর্ষ কাহিনী সেটাই আমরা দেখব এখন। আমিরের বাড়ির আশেপাশে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমিরের ফোন নাম্বারকে ট্র্যাক করা হচ্ছিল। এছাড়াও আমিরের ঘনিষ্ঠদের মোবাইলকেও ট্র্যাপ করা হচ্ছিল। এই সমস্ত কিছু করার ফলে পুলিশ জানতে পারে সেই দিন রাত্রেবেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মাধ্যমে পালানোর চেষ্টা করছে এই খুনি আমির। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের পাশের একটি এলাকা হলো ইব্রাহিমপুর। সেখানেই জঙ্গলের মধ্যে পুলিশ একটি বিশেষ দল তৈরি করে
লুকিয়েছিল আমিরকে ধরার উদ্দেশ্যে। পুলিশের কাছে যে খবর ছিল সেই অনুযায়ী আমির একটি কালো রঙের বাইকের মাধ্যমে পালাচ্ছিল। নিঝুম রাস্তা, প্রায় রাত 2:30। 9 জন পুলিশ কর্মীর একটি বিশেষ দল লুকিয়ে রয়েছে রাস্তার আশেপাশের জঙ্গলে। হঠাৎ করেই একজন কনস্টেবলের চোখে পড়ে দুর্ধর্ষ গতিতে তাদের দিকে এগিয়ে আসছে একটি বাইক। বাইকটি সামনে আসা মাত্রই তাকে চিহ্নিত করা যায়, এই হলো আমির। ইতিমধ্যে পুলিশ জোগাড় করে ফেলেছিল সেই বাইকের নম্বর। এই বাইকে চড়েই আসছে 5 জনের খুনি। পুলিশের মতে পরের ঘটনাটি ছিল এইরকম। প্রথম পুলিশ ব্যারিকেডের মাধ্যমে তাকে আটকাবার চেষ্টা করে এবং তাকে ইশারা করে দাঁড়াবার জন্য, কিন্তু সে দাঁড়ায় না। পুলিশদেরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি ব্যারিকেডে ধাক্কা লেগে সে রাস্তার পাশে একটি ড্রেনের মধ্যে পড়ে যায়। পরে যখন 2 জন কনস্টেবল তাকে ধরতে যায়, সে এলোপাথালি ভাবে গুলি চালাতে শুরু করে। কার কাছে ছিল একটি দেশি বন্দুক, এবং পুলিশ যখন আত্মরক্ষার জন্য গুলি চালায় সেই গুলিতেই মৃত্যু হয়েছিল আমিরের। এই গোটা অপারেশনে একজন কনস্টেবল ও একজন সাব ইন্সপেক্টর আহত হয়েছিল। এই ঘটনায় খুনি ধরাও পড়ল, তার মৃত্যু হয়ে গেল। কিন্তু তার এই খুনের কারণ কি ছিল? আমিরের কাছ থেকে পাওয়া গিয়েছিল একটি ছোট সাইজের ব্যাগ, এবং সেই ব্যাগটিকে পুলিশ যখন তল্লাশি করে তার মধ্যে থেকে পায় বেশ কয়েক লক্ষ টাকা ও বেশ কিছু গয়না, যা পরবর্তীকালে নাজিয়ার স্বামী যখন দেশে ফিরে আসে তিনি শনাক্ত করেন যে এই গয়নাগুলো তার স্ত্রী। অতএব এই খুনের মূল উদ্দেশ্য ছিল চুরি। হ্যাঁ, আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন।